আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসে ডিপ ফিলোসফি সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে যেটা আমরা ডিসকাস করব, দিস ইজ মোবিলিটি। মোবিলিটিটা কি? মোবিলিটি বেসিক্যালি mobility is defined as the magnitude of the deep velocity per unit electric field। বেসিক্যালি ইউনিট ইলেকট্রিক ফিল্ডের জন্য যে পরিমাণ ড্রিফট ভেলোসিটি তৈরি হয়, দিস ইজ কল্ড মোবিলিটি। একক তড়িৎ ক্ষেত্রে যে পরিমাণ ড্রিফট ভেলোসিটি তৈরি হয় সেটা হচ্ছে আমার মোবিলিটি। সো মোবিলিটি ইজ ডিফাইন্ড বাই, মোবিলিটি পর্যন্ত ডিফাইন করি আমরা মিউ দিয়ে। দিস মিউ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ম্যাগনিচিউড বলেছি, ম্যাগনিচিউড অফ দ্য ড্রিফট ভেলোসিটি, মাথায় রাখতে হবে ম্যাগনিচিউড অফ দ্য ড্রিফট ভেলোসিটি। সো আমরা ম্যাগনিচিউড এক্সপ্লেনেশন করার জন্য মড অফ ভি লিখলাম বাই ই। দিস ইজ দ্য মোবিলিটি। এটা হচ্ছে মোবিলিটির ফর্মুলা। ইউনিট ইলেকট্রিক ফিল্ডে যে পরিমাণ ড্রিফট ভেলোসিটি তৈরি হয়, দিস ইজ কল্ড মোবিলিটি। আচ্ছা, তো ইউনিট কী হবে? এসআই সিস্টেমে ইউনিট কী হবে? ইউনিট যদি আমরা করি এসআই সিস্টেমে, দিস ইজ ইউনিটটা হয় মিটার স্কোয়ার ভোল্ট সেকেন্ড। আর সিজিএস সিস্টেমে যদি আমরা করি, আমরা দেখব ইউনিটটা আসবে আমার সেমি স্কোয়ার ভোল্ট সেকেন্ড। কারণ এটা কী করে মিটার স্কোয়ার হলো? ভিডি ইজ ইকাল টু আমরা কি জানি, লেন্থ বাই টাইম, আর ই ইজ ইকাল টু ভি বাই এল, সো এল স্কোয়ার। আমি ইউনিটটা আমরা যদি একটু ডিসকাস করি তাহলে আমি বলবো ভিডি ইজ ইকাল টু বেসিক্যালি কি, লেন্থ বাই টাইম। তাহলে লেন্থ বাই টাইম যেটা লিখি ভিডি, দ্যাটস মিন লেন্থ বাই টাইম। আর ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল, ইলেকট্রিক ফিল্ড আমরা কি জানি, ইলেকট্রিক ফিল্ড দিস ইজ ভোল্টেজ, that voltage by length, so this is length square voltage into time, length square voltage into time। মানে এটা হচ্ছে আমার, সেজন্য আমার ইউনিটটা এসআই সিস্টেম ইউনিটে কী হলো, মিটার স্কোয়ার ভোল্ট পার সেকেন্ড। আর সিজিএস সিস্টেমে আমি বলবো সেন্টিমিটার স্কোয়ার, ভোল্টেজের ভোল্ট, টাইমের সেকেন্ড। আচ্ছা, আমরা যদি এক্ষেত্রে ভিডিও ভ্যালুটা পুট করে দিই তাহলে আমরা দেখব মিউ ইজ ইকাল টু, আমরা অলরেডি ভিডিও ক্যালকুলেশন আগের ক্লাসে করেছি। তোমরা যদি আগের ক্লাস না দেখে থাকো তাহলে কিন্তু একবার আমার কারেন্ট ইলেকট্রিসিটির ওপর যে 2 নম্বর যে ভিডিওটা একবার দেখে নিও। সেক্ষেত্রে আমি বলেছিলাম যদি এখানে ভিডিও ভ্যালুটা পুট করে দিই তাহলে আমরা যে ফর্মুলাটা পাবো এক্ষেত্রে, এবং ই ইজ ইকাল টু ই এর ভ্যালুটা যদি আমরা পুট করি তাহলে দেখবো আমরা মিউ এর ভ্যালুটা যেটা আমরা পাবো ই ইন্টু টাউ বাই এম। এভাবেও আমরা এক্সপ্লেনেশন করতে পারি। অবশ্যই মনে রাখতে হবে যে ডিপ ভেলোসিটি মোবিলিটি সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি। দিস ইজ দ্য পজিটিভ কোয়ান্টিটি। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এটা আমাদের একটা ডিপ ভেলোসিটি সবসময় একটা মনে রাখতে হবে এটা একটা পজিটিভ কোয়ান্টিটি। আচ্ছা, নেক্সট যেটা আমরা যাব, দিস ইজ কারেন্ট ইলেকট্রিসিটি। নেক্সট যে টপিকটা এক্সপ্লেনেশন করব, দিস ইজ কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটিটা বেসিক্যালি কি না, কারেন্ট ডেন্সিটিটা বেসিক্যালি
যদি ডেফিনেশনটা একটু লিখে নিই, তোমরা আমার সাথে লেখো। কারেন্ট ডেন্সিটিটার ডেফিনেশনটা হচ্ছে বেসিক্যালি কারেন্ট ডেন্সিটি at a point within a conductor is the current through a unit area of the conductor around the point provided the area is perpendicular to the direction of flow of current at the point তো কারেন্ট ডেন্সিটিটা বেসিক্যালি কি? দেখো, ডেন্সিটি বলতে আমরা কী বুঝি? ডেন্সিটি সাধারণত আমরা ডেন্সিটি কথাটা এলে সাধারণত ভলিউমের কথাটা চলে আসে, কারণ আমরা জানি বেসিক ডেন্সিটিটা কি। আমরা জানি ডেন্সিটি ইজ ইকাল টু মাস পার ভলিউম, অর্থাৎ ভলিউম পার মাসটাকে আমরা বলি ডেন্সিটি। কিন্তু সবসময় যে ডেন্সিটি ভলিউম দিয়ে রিপ্রেজেন্টেশন হয় এমনটা কিন্তু না। অনেক সময় ডেন্সিটিটা ভলিউম দিয়ে সবসময় যে ভলিউম দিয়ে রিপ্রেজেন্টেশন হয় তা কিন্তু না। অনেক সময় ডেন্সিটির এরিয়া দিয়েও আমরা তাকে রিপ্রেজেন্টেশন করি। যখন আমরা বলি কোনো একটা জায়গায় পপুলেশন ডেন্সিটি বলতে আমরা কী বুঝি? যখন আমরা পপুলেশন ডেন্সিটি বলি তখন আমরা বলি যে পার ইউনিট এরিয়াতে কতজন আছে, তাই না? আমি বললাম আমার এখানে এত স্কোয়ার কিলোমিটারে এতজন থাকে, তো সেক্ষেত্রে আমরা এরিয়া দিয়েও কিন্তু ডেন্সিটিকে রিপ্রেজেন্টেশন করি। কারণ ডেন্সিটির ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এরিয়া দিয়েই রিপ্রেজেন্টেশন করব, ঠিক আছে? তাহলে এখানে বলা হয় যে কারেন্ট ডেন্সিটি অ্যাট এ পয়েন্ট উইথ এ কন্ডাক্টরের মধ্যে যদি আমরা একটা পয়েন্ট কল্পনা করি, একটা পয়েন্ট, দ্য কারেন্ট থ্রু এ ইউনিট এরিয়া অফ দ্য কন্ডাক্টর অ্যারাউন্ড দ্য পয়েন্ট provided the area is perpendicular to the direction of the flow of current at that point. The current density কি? A point within a conductor as the current through a unit area of the conductor around the point provided the area is perpendicular to the direction of flow of at that point. তো আমি যদি একটু এক্সপ্লেনেশন করি, সাপোজ আমাদের বোঝার জন্য আমি সাপোজ কনসিডার করলাম এরকম একটা কন্ডাক্টর কল্পনা করলাম, দিস ইজ আ কন্ডাক্টর, সরি, আমি এরকম একটা কন্ডাক্টর কনসিডার করলাম। ওকে, আচ্ছা, তাহলে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে সাপোজ আমি এর যদি এক্ষেত্রে পয়েন্টে আমরা যদি একটা ভোল্টেজ কানেক্ট করি, সাপোজ আমি এখানে ভি ভোল্টেজ কানেক্ট করলাম, তাহলে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করবে? আই কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো করবে, বলতেই পারি। তখন এটার মধ্যে আমি বলবো কত কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট ফ্লো করছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখতে হবে আমাদেরকে, যে
এখানে কি বলা হয়েছে, কারেন্ট ডেন্সিটি ইউনিট এরিয়ার মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো করে। সোজা আমি যদি এই কথাটাকে যদি আমরা ইজিলি বলি, তাহলে আমরা বলবো যে এই কন্ডাক্টরটার মধ্যে ইউনিট এরিয়া কোনো একটা কারেন্ট ডেন্সিটি সাধারণত পয়েন্টের সাপেক্ষে আমরা সিলেক্ট করি। কোনো একটা পয়েন্ট যদি আমি বলি এই পয়েন্টে কারেন্ট ডেন্সিটি কত, বা এই পয়েন্টে কারেন্ট ডেন্সিটি কত, কন্ডাক্টরটার মধ্যে এই যে কোনো পয়েন্ট আমি যদি বলি এই পয়েন্টে কারেন্ট ডেন্সিটি কত বা এই পয়েন্টে কারেন্ট ডেন্সিটি কত, তাহলে ওই পয়েন্টে অ্যারাউন্ডে কী করতে হবে, আমাকে একটা ইউনিট এরিয়া কনসিডার করতে হবে, এবং ওই ইউনিট এরিয়ার মধ্যে যে পরিমাণ কারেন্ট ওই এরিয়ার সাথে পারপেন্ডিকুলারলি ফ্লো করে, এটা মাথায় রাখতে হবে, এরিয়ার সাথে পারপেন্ডিকুলারলি ফ্লো করে তাকে আমরা বলবো কারেন্ট ডেন্সিটি। যদি পারপেন্ডিকুলারলি ফ্লো না করে তখন কিন্তু আমরা সেটাকে কারেন্ট বলবো না। এখানে প্রত্যেকটা ডেফিনেশন, এখানে প্রত্যেকটা ভাষা কিন্তু ইম্পর্ট্যান্ট। দ্য এরিয়া ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট ফ্লো। অর্থাৎ আমি যদি বলি এই পয়েন্টে কারেন্ট ডেন্সিটি কত, তাহলে এই পয়েন্টে অ্যারাউন্ডে আমি কী করলাম, একটা ইউনিট এরিয়া কনসিডার করলাম। তাহলে এই ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট এই এরিয়ার সাথে পারপেন্ডিকুলার, তাহলে এরিয়ার সাথে পারপেন্ডিকুলারলি ফ্লো করে, এরিয়াটা যেখানে, এই এরিয়াটা এই পারপেন্ডিকুলার টু দ্য কারেন্ট হতে হবে, এই এরিয়াটাকে পারপেন্ডিকুলার টু দ্য কারেন্ট অবশ্যই হতে হবে। তখন আমরা ওই কারেন্টটাকে বলবো, দিস ইজ কল্ড ওই পয়েন্টের কারেন্ট ডেন্সিটি। যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেই পরিমাণ কারেন্টকে বলবো ওই পয়েন্টের কারেন্ট ডেন্সিটি। তো আমি সাপোজ যদি একটা জিনিস এখানে একটু এক্সপ্লেনেশন করি, তাহলে আমি এটা যদি ম্যাথমেটিক্যালি আমি লিখি, তাহলে আমি বলবো জে ইজ ইকাল টু বেসিক্যালি আই বাই এ। জে ইজ ইকাল টু বেসিক্যালি আই বাই এ। ইউনিট এরিয়া মানে আই বাই এ, আমি এ দিয়ে ডিভিশন করে নিয়েছি, তাহলে আই বাই এ, দিস ইজ কল্ড কারেন্ট ডেন্সিটি। বাট তাহলে এক্ষেত্রে আমি এই কন্ডাক্টরের মধ্যে একটা এরিয়া কনসিডার করলাম, এই এরিয়াটা আমি কনসিডার করলাম। আচ্ছা, আমি যদি এই এরিয়াটা কনসিডার করি, এক্ষেত্রে যদি আমরা এই এরিয়াটা কনসিডার করি, তাহলে দেখো এই এরিয়াটা যদি কনসিডার করি, তাহলে আমি বলবো এই এরিয়ার মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে, আমি এই কন্ডাক্টরের মধ্যে এরকম একটা এরিয়া কনসিডার করতে পারি। আবার আমি এরকম একটা এরিয়া কনসিডার করতে পারি, এরকম একটা এরিয়া কনসিডার করতে পারি, আচ্ছা, এরকম একটা এরিয়া আমরা কনসিডার করতে পারি এই কন্ডাক্টরটার মধ্যে। তাহলে আমি এটাও একটা এরিয়া, একটা এরিয়া, তাহলে এক্ষেত্রে কিন্তু এই এরিয়াটা কারেন্ট ফ্লো করছে এই দিকে, তার কারেন্টের সাথে কিন্তু পারপেন্ডিকুলারলি নেই, অর্থাৎ কারেন্ট যেদিকে ফ্লো করছে আর এই এরিয়াটা এই কারেন্টের সাথে পারপেন্ডিকুলারভাবে কিন্তু অবস্থিত না, বাট এই এরিয়াটা কারেন্টের সাথে পারপেন্ডিকুলারলি অবস্থিত। তাহলে আমরা যখন এরিয়া কনসিডার করবো, কেমন এরিয়া কনসিডার করবো, এরকম এরিয়া কনসিডার করবো। দেন জে ইজ ইকাল টু আই বাই এ। বেসিক্যালি জে ইকুয়ালস টু ডিআই বাই ডিএ। জে ইজ ইকাল টু ডিআই বাই ডিএ। যদি আমার এই এরিয়াটার মধ্যে দিয়ে, এই এরিয়ার প্রত্যেকটা বিন্দু, আমি প্রত্যেকটা এই এরিয়ার মধ্যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো সেম হয়, তখন আমরা কী বলবো, জে ইজ ইকাল টু আই বাই এ। কিন্তু এই এরিয়াটা, যে এরিয়াটা আমি কনসিডার করেছি, এই ক্রস সেকশনাল এরিয়াটার প্রত্যেকটা পয়েন্টের মধ্য দিয়ে যদি সেম কারেন্ট ফ্লো না করে, তখন কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টে, মানে এরিয়ার মধ্যে প্রত্যেকটা পয়েন্টের কারেন্ট ডেন্সিটি কিন্তু আলাদা আলাদা হবে। সেক্ষেত্রে আমরা কী করব, এই এরিয়াটার মধ্যে একটা স্মল ইউনিট এরিয়া, একটা এলিমেন্টারি এরিয়া কনসিডার করতে হবে, এবং ওই এরিয়ার মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে, দিস ইজ কল্ড কারেন্ট ডেন্সিটি। দেন জে ইজ ডিফাইন্ড বাই ডিআই বাই ডিএ। আর যদি কারেন্ট ইকুয়াল থাকে, তাহলে আমি লিখব জে ইজ ইকাল টু আই বাই এ। আচ্ছা, যদি এক্ষেত্রে আমি বলতে পারি, এখান থেকে আমি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আর একটা কনসেপচুয়াল জায়গায়, এখান থেকে আমি বলবো আই ইজ ইকাল টু, আমি তাহলে কি লিখতে পারি, জে ইন্টু এ। দেখো জে, দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, জে ইজ আ ভেক্টর, কারেন্ট ডেন্সিটি অবশ্যই দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা মাথায় রাখতে হবে, দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে কারেন্ট ডেন্সিটি ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড এরিয়া অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। সো কিন্তু এক্ষেত্রে তাহলে আমরা আই যেটা পেলাম, জে ইন্টু এ, তাহলে এটা দুটো হতে পারে, তাহলে এটা হতে পারে জে ডট এ হতে পারে, বা হতে পারে এটা হতে পারে জে ডট এ, অথবা হতে পারে জে ক্রস এ। তো আমরা কী দেখবো, এটা তো বেসিক্যালি কারেন্ট ডেন্সিটি এবং এরিয়া, ক্রস সেকশনাল যে এরিয়া, এদের যে প্রোডাক্ট, দিস ইজ কল্ড কারেন্ট। বাট এই প্রোডাক্টটা দু ধরনের হতে পারে, যে ডট এ হতে পারে, যে ক্রস এ হতে পারে। আমি যদি ভেক্টরিক্যালি এক্সপ্লেনেশন করি, তো অবশ্যই যেটা হয় সেটা হচ্ছে জে ডট এ, জে ক্রস এ হয় না। কেন হয় না? কারণ আমি যখনই আমি যদি এই কারেন্টটা আমি এখানে এক্সপ্লেনেশন করছি,
যদি আমি এই কন্ডাক্টরের মধ্যে যদি ক্রস সেকশনাল এরিয়ার এরকম একটা ফ্ল্যাট ক্রস সেকশনাল এরিয়া কনসিডার করি, তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে এক্ষেত্রে আমাকে কারেন্ট আমি এখানে ডেফিনেশনে লিখেছি, কারেন্টটাকে হতে হবে ওই ক্রস সেকশনাল এরিয়ার সাথে পারপেন্ডিকুলারভাবে কারেন্টটাকে ফ্লো করতে হবে। তাহলে এক্ষেত্রে এই এরিয়ার এ যার ডিরেকশানটা অবশ্যই কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর, কিন্তু আমার এই দিক বরাবর নিলে হবে না, আমাকে এরিয়াটাকে ক্রস সেকশন নিতে হবে। তো সেই জন্য আমরা কী করবো না, জে ইন্টু এ কস থিটা, অর্থাৎ এটাকে যদি আমরা স্ট্রেট করতাম, মানে এটা স্ট্রেটের সাথে অর্থাৎ সোজাসুজি স্ট্রেট এই ক্রস সেকশন এরিয়ার সাথে আমি বলবো এটা থিটা কোণে ফ্ল্যাটই আছে, ঠিক আছে। সো এই এরিয়ার সাথে রেসপেক্টে থিটা কোণে ইনক্লাইন্ড আছে। সো সেক্ষেত্রে আমরা কী করব, আমরা এই এরিয়াটাকে না নিয়ে এই এরিয়াটা মানে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা দিস ইজ এ কস থিটাটাকে নেব। দেন আমি বলবো যে এ কস থিটা ইন্টু জে দিস ইজ আই। তাহলে এক্ষেত্রে আই ইজ ইকাল টু বেসিক্যালি জে ইন্টু এ কস থিটা, জে ইন্টু এ কস থিটা। বিকজ আমরা এই এরিয়া ক্রস সেকশনাল এরিয়াটা যখন নেব, যদি আমরা কনসিডার করি, তাহলে এই এরিয়াটা নিলে আমার হবে না ডেফিনেশন অনুযায়ী, কারণ ডেন্সিটিকে যখন এক্সপ্লেনেশন করবো তখন এরিয়ার কোন কম্পোনেন্টটা নেব না পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা। তাহলে এই এরিয়া যদি এ হয়, যদি পারপেন্ডিকুলার সঙ্গে থিটা কোণে ইনক্লাইন থাকে, তাহলে আমি বলবো এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কত হবে, এ কস থিটা। সো আমি তাহলে দেন আই ইজ ইকাল টু দেন কত হবে, জে ইন্টু জে ডট এ। দিস ইজ দ্য ভেক্টর ফর্ম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, আই ইজ ইকাল টু জে ডট এ। আচ্ছা, তাহলে আমরা কারেন্ট ডেন্সিটি সম্বন্ধে বুঝলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা যাব, দিস ইজ ওহমস ল। দেখো এরপরে যেটা আমরা এক্সপ্লেনেশন করব, দিস ইজ ওহমস ল। ওহমস ল তোমরা ছোট্ট থেকে জেনে আসছো ওহমস ল, তবু আরেকবার আমি বলে দিই। এরপরে যেটা আমরা এক্সপ্লেনেশন করব, দিস ইজ ওহমস ল। তো ওহমস লটা কি না, ওহমস লটা হলো, আমি একটু লিখে আমার সাথে তোমরা লেখো, দ্য ইলেকট্রিক কারেন্ট flowing through a conductor is directly proportional to the potential difference across the two ends of the conductor. When physical condition such as temperature, mechanical strain remain constant. So basically Ohm's law কি বলেছে, the electric current flowing through a conductor is directly proportional to the potential difference across the two end of the conductor. দ্যাটস মিন আমি যদি এরকম একটা কন্ডাক্টর কনসিডার করি, তাহলে এই কন্ডাক্টর টু এন্ডে যে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, অর্থাৎ এই এন্ড আর এই এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, তাহলে ভি প্রপোর্শনাল টু আই। অর্থাৎ আমি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করার জন্য আমরা কী করি, একটা এক্সটার্নাল সোর্সের সাথে কানেক্ট করি। এক্সটার্নাল সোর্স, দ্যাটস মিন দিস ইজ অ্যান এক্সটার্নাল সোর্স, যেটা আমরা এর সাথে কানেক্ট করেছি।
এই এক্সটার্নাল সোর্স দ্যাট ইজ ভি যদি হয় তাহলে এটা পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে বলবো এই পয়েন্ট আর নাও এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি। যদি ভি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে তাহলে কন্ডাক্টরের মধ্যে কত পরিমাণ কারেন্ট ফ্লো করবে, সেক্ষেত্রে বলা হয়েছে ভি প্রপোর্শনাল টু আই। যদি কারেন্ট এটার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে তাহলে সে ভি অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু আই। এটাই বেসিক্যালি আমরা ওহমস ল। তাহলে এখান থেকে এটা দুটো হতে পারে, আই প্রপোর্শনাল টু ভি প্রপোর্শনাল টু আই হতে পারে, আবার এটাকে আমরা অনেক সময় আই প্রপোর্শনাল টু ভিও লিখতে পারি। তো ভি প্রপোর্শনাল বেসিক্যালি আমরা লিখি ভি প্রপোর্শনাল টু আই, সো ভি ইকুয়ালস টু আমরা লিখবো আই ইন্টু আর। এয়ারটা একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় বেসিক্যালি রেজিস্ট্যান্স। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা যদি একটা গ্রাফ ড্র করি, অর্থাৎ দেখব ওহমস লয়ের ক্ষেত্রে যেগুলো ওহমীয় কন্ডাক্টর, অর্থাৎ যে সমস্ত কন্ডাক্টর যে সমস্ত পরিবাহী ওহমসের সূত্র মেনে চলে, অর্থাৎ যে সমস্ত পরিবাহী দুই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ওর মধ্যে কারেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সেই সমস্ত পরিবাহীগুলোকে আমরা বলি ওহমীয় কন্ডাক্টর, ওহমীয় পরিবাহী। তো ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যদি গ্রাফ ড্র করি তাহলে গ্রাফটা অবশ্যই কী হবে, স্ট্রেট লাইন। এই গ্রাফটার উপর যে কোনো পয়েন্টের ট্যানজেন্টটাই বেসিক্যালি হচ্ছে আর, তাহলে আরটা এখানে কনস্ট্যান্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। বেসিক্যালি ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন রয়েছে আর বলতে যেটা আমরা বুঝি দিস ইজ রেজিস্ট্যান্স, এটাই আমার বেসিক্যালি। কিন্তু এটা হওয়ার জন্য ওই ফিজিক্যাল কিছু কন্ডিশন আছে, যেগুলো টেম্পারেচার, মেকানিক্যাল স্ট্রেন, আরও কিছু কিছু জিনিস, সেগুলোকে অবশ্যই কী থাকতে হবে, রিমেন্স কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে আমরা দেখব যদি ওই কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ বাড়াই তাহলে দেখবো কারেন্ট, ভোল্টেজ বাড়ার সাথে কারেন্টও ইনক্রিজ করছে, ভোল্টেজ বাড়াচ্ছি তো কারেন্ট ধীরে ধীরে ইনক্রিজ করছে, এবং এটা স্ট্রেট লাইন হয়, কারণ ভি ইকুয়াল টু আই আর, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা যাবো সেটা হচ্ছে এই আর, আর দ্যাটস মিন রেজিস্ট্যান্স। আরটা নিয়ে আমরা এবার এক্সপ্লেনেশন করবো রেজিস্ট্যান্স। দেখো রেজিস্ট্যান্সটা কি না, রেজিস্ট্যান্সটা আমরা এখান থেকে বলতে পারি রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভি বাই আই, কিন্তু রেজিস্ট্যান্সের একটা ফিজিক্যাল মিনিং রয়েছে। রেজিস্ট্যান্স আমরা ছোটো থেকে জেনে আসি, রেজিস্ট্যান্সটা কি, রেজিস্ট্যান্স আমার সাথে লেখো তোমরা, দ্য রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর ইজ দ্য অপোজিশন, বেসিক্যালি এটা অপোজিশন, হ্যাঁ অপোজিশন, এটা অপোজিশন লিখতেই পারি, অপোজিশন অফার্ড বাই দ্য কন্ডাক্টর to the flow of electric current through it. অর্থাৎ যখন কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তড়িৎ প্রবাহিত হয়, তখন ওই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধা দিচ্ছে, বাধাটাকে আমরা বেসিক্যালি বলি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বেসিক্যালি একটা বাধা, যখন কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে তখন এই কারেন্টকে অপোজিটে যে বাধাটা দেয় সেটাকে আমরা বলি সাধারণত কি, রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স আমরা ওহমসের ল থেকে আমরা রেজিস্ট্যান্সকে লিখতে পারি আর ইজ ইকাল টু ভি বাই আই। আচ্ছা, আর ইজ ইকাল টু ভি বাই আই, ইজ দ্য ভেলোসিটি, সরি এটা আমরা এটা ভি বাই আই লিখতে পারি। দিস ইজ ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স টু পয়েন্ট, কন্ডাক্টরের দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, আই হচ্ছে কারেন্ট। আচ্ছা, আরেকটা আছে ডেফিনেশান যে আর ইজিক্যাল টু, আমরা জেনে এসেছি আর ইজিক্যাল টু বেসিক্যালি যেটা হয় দিস ইজ টু রো ইন্টু এল বাই এ, অর্থাৎ রেজিস্ট্যান্স কোনো পরিবাহের রেজিস্ট্যান্স তার ক্রস সেকশনাল এরিয়ার সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ কোনো কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া যত বাড়বে, অর্থাৎ এরিয়া যত মোটা হবে, অর্থাৎ কন্ডাক্টরটা যত মোটা হবে তার কারেন্ট ফ্লো, তার রেজিস্ট্যান্সটা তত বেশি কম হবে। অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়ার সাথে রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। এখান থেকে আমরা লিখতে পারি আর ইজ ইকাল টু রো ইন্টু এর ওটা কনস্ট্যান্ট, এর ওটাকে বলা হয় রেজিস্টিভিটি, এটাকে আমরা কি বলবো, রো ইজ কল্ড রেজিস্টিভিটি, আর এক্ষেত্রে এই রোটাকে বলা হয় রেজিস্টিভিটি, যেটা একটা কনস্ট্যান্ট রেজিস্টিভিটি। তাহলে আমরা দেখলাম
যে ওহমস ল থেকে লিখলাম আর ইজিক্যাল টু ভি বাই আই। এছাড়া আমরা জানি রেজিস্ট্যান্স সাধারণত হয় আর ইজ প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a আর প্রপোর্শনাল টু এল। অর্থাৎ যদি আমরা একটা কন্ডাক্টর, মোটা কন্ডাক্টরকে যদি আমরা টেনে লম্বা করে দিই, তাহলে সেক্ষেত্রে দেখব তার ক্রস সেকশনাল এরিয়া হ্রাস পাচ্ছে। তার ক্রস সেকশনাল এরিয়া হ্রাস পাচ্ছে মানে তার রেজিস্ট্যান্স কমবে। আবার লেন্থ বাড়লে আমরা জানি রেজিস্ট্যান্স বাড়ে। আচ্ছা, এছাড়া আমরা ডিপ ভেলোসিটি যখন আমি এক্সপেরিমেন্ট করেছিলাম, সেক্ষেত্রে আমি প্রুভ করে দেখিয়েছিলাম যে রেজিস্ট্যান্সটা কত হয়। আমি সেক্ষেত্রে ডিপ ভেলোসিটি থেকে ওহমস ল প্রতিষ্ঠা করেছিলাম, অর্থাৎ এই সূত্রটা ভি ইজিক্যাল টু আই আর। এটা আমরা ডিপ ভেলোসিটির কনসেপ্ট থেকে প্রুভ করেছিলাম। সেক্ষেত্রে আমি দেখো আগের ক্লাসটা দেখে নিও, সেক্ষেত্রে আমি বের করেছিলাম যে রেজিস্ট্যান্স আর ইজিক্যাল টু এম, বেসিক্যালি 2m বলেছিলাম, এন স্কোয়ার বাই টাউ ইন্টু এল বাই এ। ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে রিলেশন যেটা পেয়েছিলাম আর ইজিক্যাল টু 2m বাই এন স্কোয়ার টাউ ইন্টু এল বাই এ। আচ্ছা, এক্ষেত্রে কম্পেয়ার করেছিলাম যে আর ইজিক্যাল টু রো ইন্টু এ। এখান থেকে আমি লিখেছিলাম যে হেয়ার সো রো ইজিক্যাল টু আমরা লিখতে পারি 2m ইন্টু এন স্কোয়ার ইন্টু টাউ। যেখানে টাউটা কি এভারেজ রিল্যাক্সেশন টাইম, এই হচ্ছে চার্জ অফ দ্য ইলেকট্রন, এন হচ্ছে চার্জ ডেন্সিটি অর্থাৎ ইউনিট ভলিউমে যে পরিমাণ চার্জ, মাস অফ দ্য ইলেকট্রন 2m রো ইজিক্যাল টু m বাই এন স্কোয়ার ইন্টু টাউ। তাহলে এই রো অর্থাৎ রেজিস্টিভিটি এটা কার উপর ডিপেন্ড করছে না টাউয়ের উপর ডিপেন্ড করে। চার্জ তো কনস্ট্যান্ট, এনও কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট। বেসিক্যালি এটা ডিপেন্ড করছে কার উপর, রেজিস্টিভিটি এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। আরেকটা যে জিনিসের উপর ডিপেন্ড করে ম্যাটেরিয়ালসের উপর, অর্থাৎ কী ধরনের ম্যাটেরিয়াল তার উপর ডিপেন্ড করে রো। আচ্ছা, এখান থেকে যদি আমি বলি, আমি এক্সপ্লেনেশনটা যদি এখান থেকে করি একটু ভালো করে দেখো, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি নিট এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যদি আমরা টেম্পারেচারকে ইনক্রিজ করি, টেম্পারেচার আমি টি লিখছি, যদি আমরা ইনক্রিজ করি তো কোনো কন্ডাক্টরের টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে কী দেখব, টেম্পারেচার ইনক্রিজ করলে দেখো এই টাউ অর্থাৎ রিল্যাক্সেশন টাইম কিন্তু কমে যাবে। টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে এভারেজ রিল্যাক্সেশন টাইম কিন্তু ডিক্রিজ করবে। কেন ডিক্রিজ করবে এভারেজ রিল্যাক্সেশন টাইম? আচ্ছা, আমি এই জায়গাটা একটু এক্সপ্লেনেশন করে দিচ্ছি, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। যখন আমি টেম্পারেচার ইনক্রিজ করি তখন মনে রাখতে হবে এভারেজ রিল্যাক্সেশন টাইম কিন্তু ডিক্রিজ করে টেম্পারেচার। এই জায়গাটা লিখে নিচ্ছি, তোমরা নোট করো, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। যে হোয়েন লিখে দিচ্ছি, দেখো হোয়েন টেম্পারেচার increases the number of collision increases due to more internal energy and relaxation time decreases. Therefore, resistance increases. সবাই নোট করে নিয়েছো? দেখো এবার এক্সপ্লেনেশন করছি। আমরা আর ইজিক্যাল টু আমি কী বললাম, আর ইজিক্যাল টু বেসিক্যালি রেজিস্ট্যান্সটা যেটা আমরা ডিপ ভেলোসিটি থেকে লিখতে পারি আর ইজিক্যাল টু 2m বাই এন স্কোয়ার টাউ ইন্টু এল বাই এ। দেখো এক্ষেত্রে তো আমি এল এ যদি ফিক্সড রাখি বা মাস এগুলো সমস্ত কিছু যদি ফিক্সড থাকে, সেক্ষেত্রে আমরা দেখবো যে টেম্পারেচারের উপর কীভাবে রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে। আর যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কী হবে, আমি যদি ইজিলি ভাবি যে কোনো কন্ডাক্টরের মধ্যে টেম্পারেচার ইনক্রিজ করলাম, তাহলে ওদের যে ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে ওর ভেলোসিটি বাড়বেও, মুভমেন্ট বেশি হবে। তাহলে মুভমেন্ট যদি বেশি হয় তাহলে একটা কলিশন থেকে আরেকটা কলিশন খুব তাড়াতাড়ি কলিশনগুলো হবে, ফলে এভারেজ রিল্যাক্সেশন টাইম কমে যাবে। সোজা হিসাব, আমি যদি সোজা এক্সপ্লেনেশনটাকে ইজিলি করি তাহলে বলবো টেম্পারেচার ইনক্রিজ করলে টাউ ডিক্রিজ করছে। আর টাউ যদি ডিক্রিজ করে, দেখো এই রিলেশনটা থেকে দেখো, যদি টাউ আমার ডিক্রিজ করতে আর ইনক্রিজ করবে,
রেজিস্ট্যান্স টেম্পারেচার বাড়ার সাথে সাথে তাহলে রেজিস্ট্যান্স কীভাবে চেঞ্জ হয় এটা কিন্তু আমরা ডিপ ভেলোসিটি কনসেপ্ট থেকে কিন্তু এক্সপ্লেনেশন করতে পারি এবং সেটা আমরা ঠিকঠাক এক্সপ্লেনেশনটাও ঠিকঠাক করতে পারি। তাই যেহেতু আমার টেম্পারেচার ইনক্রিজ করছে তার মানে তাও কমছে মানে রেজিস্ট্যান্স ইনক্রিজ করছে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস নেক্সট আমি বলে রাখি, এটা অনেক সময় কাজে লাগে তোমাদের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করার জন্য। তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে যেমন আমি বললাম টাও ডিক্রিজ করে, ঠিক ফলে কী হয় আর ইনক্রিজ করছে। আচ্ছা, এক্ষেত্রে আরও দুটো জিনিস তোমরা জেনে রাখো, তখন কি হয় আর ইনক্রিজ করে, টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে এই ঘটনাটা আমি এক্ষুনি এক্সপ্লেনেশন করলাম। তাছাড়াও দেখো আমি আরেকটা বলছি, যদি টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে কিন্তু ড্রিফট ভেলোসিটি অর্থাৎ ভিডি ডিক্রিজ করে, ভিডি ডিক্রিজ করে এবং রেজিস্টিভিটি ইনক্রিজ করে। তাহলে টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে ড্রিফট ভেলোসিটি ডিক্রিজ করে আর রো ইনক্রিজ করে। এটাও এক সেম এক্সপ্লেনেশন করতে পারি, কারণ টেম্পারেচার যখন আমরা বাড়বে তখন আমি যেটা বললাম বেসিক্যালি টাও ডিক্রিজ করার জন্য কী হয় ভিডি ইনক্রিজ করবে। আচ্ছা, ভিডি ইনক্রিজ করছে দ্যাটস মিন ভিডি ডিক্রিজ করছে মানে রো ইনক্রিজ করবে, কারণ ভিডির যে এক্সপ্লেনেশন সেক্ষেত্রে দেখবে ভিডির যে এক্সপ্লেনেশনটা আমরা পেয়েছি সেই ভিডি এক্সপ্লেনেশনে দেখবে টাউটা আমার নিচে রয়েছে। অর্থাৎ টাউ যখনই আই ইজ ইকাল টু বেসিক্যালি এনি ভিডি, তো ভিডি ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে এই রিলেশনটা মনে রাখবে, টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে ভিডিটা ডিক্রিজ করে টাওয়ার মতো আর রো ইনক্রিজ করে। রো বেসিক্যালি রোটা আমরা এখান থেকে এক্সপ্লেনেশন করতে পারি এই যে দেখো রো ইজ ইকাল টু 2m/n স্কোয়ার ইন্টু টাউ। তাহলে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করে দ্যাটস মিন টাও ডিক্রিজ করছে, টাও যদি ডিক্রিজ করে তাহলে আমার এই টোটাল টার্মটা ইনক্রিজ করবে, অর্থাৎ এটা আমরা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর আমরা ছোটো দুটো জিনিস জানবো, সেটা হচ্ছে দেখো এরপরে যেটা আমরা এক্সপ্লেনেশন করব সেটা হচ্ছে দুটো টার্ম যেটা আমাদের লাগে মাঝে মাঝে, এক কন্ডাক্ট্যান্সটা বেসিক্যালি কি না, কন্ডাক্ট্যান্সটা বেসিক্যালি হচ্ছে 1/, রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালটা হচ্ছে বলা হয় কন্ডাক্ট্যান্স, 1/রেজিস্ট্যান্স, এটাকে আমরা বলি কন্ডাক্ট্যান্স, যার ইউনিট কি মো। আচ্ছা, আরেকটা টার্ম জানবো সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি। এই কন্ডাক্টিভিটি বেসিক্যালি কি না 1/রেজিস্টিভিটি, একটু আগে যেটা রো বললাম রেজিস্টিভিটি, অর্থাৎ এটাকে আমরা 1/রেজিস্টিভিটি ইউনিটটা কি মো পার মিটার। আচ্ছা, এটা 1/রো বেসিক্যালি এই কন্ডাক্ট্যান্সটাকে সিগমা দিয়ে ডিনোট করা হয়, আর রেজিস্টিভিটি আমরা জানি রো দিয়ে ডিনোট করি। সো সিগমা ইজ ইকাল টু 1/রো, বেসিক্যালি সিগমা ইজ ইকাল টু 1/রো, অর্থাৎ কন্ডাক্টিভিটি হচ্ছে 1/রো। আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা বললাম রেজিস্ট্যান্সটা টেম্পারেচারের সঙ্গে যেহেতু ডিপেন্ডেন্ট, সেহেতু এক্ষেত্রে আমরা যেটা ক্যালকুলেশন করব টেম্পারেচার কোফিসিয়েন্ট, আমরা যেটা ক্যালকুলেট করব টেম্পারেচার কোফিসিয়েন্ট বলে একটা টার্ম আমাদের রয়েছে, দেখব কী টেম্পারেচার কোফিসিয়েন্ট। দেখো টেম্পারেচার কোফিসিয়েন্টটা কি না, টেম্পারেচার কোফিসিয়েন্টটা বেসিক্যালি ধরলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো কন্ডাক্টরের রেজিস্ট্যান্স R0 এবং 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার রেজিস্ট্যান্স RT। তাহলে আমি দুটো টেম্পারেচার আমি কনসিডার করলাম, একটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর একটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় R0 আর 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার রেজিস্ট্যান্স হচ্ছে RT যদি হয়, তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার কোফিসিয়েন্টটা কি, আমরা জানি টেম্পারেচার আমি একটু আগেই জেনে আসছি টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে টেম্পারেচার কোফিসিয়েন্ট সেটাকে যদি আমরা আলফা দিয়ে ডিনোট করি তাহলে আলফা ইজ ইকাল টু বেসিক্যালি RT মাইনাস R0/R0 ইন্টু T, দিস ইজ কল্ড টেম্পারেচার কোফিসিয়েন্ট। RT মাইনাস R0/R0 ইন্টু T, দিস ইজ কল্ড টেম্পারেচার কোফিসিয়েন্ট। তো এখান থেকে আমরা লিখতে পারি RT ইজ ইকাল টু
বেসিক্যালি r0 ইন্টু 1 প্লাস আলফা টি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই ইকুয়েশনটা থেকে আমরা বিভিন্ন টেম্পারেচারে রেজিস্ট্যান্সের ভ্যালু কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে রেজিস্ট্যান্স কীভাবে চেঞ্জ হয় এই রিলেশন থেকে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট থেকে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি। এবং বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টেম্পারেচার কোএফিসিয়েন্টের ভ্যালু কিন্তু আলাদা। এ গেল আমার টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এরপরে আমরা যেটা এক্সপ্লেনেশন করব সেটা মোবিলিটি। এরপরে যেটা আমরা এক্সপ্লেনেশন করব সেটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ ওহমস ল। আমরা দেখব ওহমস ল এর ভেক্টর ফর্ম আমরা দেখব। তাহলে আমরা ওহমস লটা জানি। হ্যাঁ, ওহমস ল আমরা কি জানি? ওহমস লটা জানি V = I × R। এটা আমরা জানি বেসিক্যালি ওহমস ল। এখান থেকে আমরা এই ভেক্টর ফর্ম অর্থাৎ ওহমস ল এর যে ভেক্টর ফর্ম, যেটা আমি একটু লিখে নিই, যেটা হচ্ছে জে ভেক্টরিক্যালি J = সিগমা × E। এইটা আমরা প্রুভ করব। এখান থেকে এটা হচ্ছে ভেক্টর ফর্ম, এটা J = সিগমা × E ক্যাপ, যেখানে জেটা ইজ রিলেটেড টু J রিলেটেড টু I, সিগমা ইজ রিলেটেড টু R অ্যান্ড V ইজ রিলেটেড টু E। তো আমরা এখান থেকে এটা আমরা প্রুভ করব। এটা প্রুভ করার জন্য আমি একটা কন্ডাক্টর কনসিডার করলাম। দিস ইজ অ্যান কন্ডাক্টর। আচ্ছা, এরকম একটা আমরা কন্ডাক্টর কনসিডার করলাম। এই কন্ডাক্টরের মধ্যে এটা একটা ক্রস সেকশনাল এরিয়া নিলাম, এটা একটা ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, আমি ধরলাম এই কন্ডাক্টরটা আমরা অলরেডি জেনে আসছি J = কারেন্ট ডেন্সিটি। তো কারেন্ট যদি এদিকে ফ্লো করে, অর্থাৎ আমরা যদি এই কন্ডাক্টরের এই পয়েন্টে একটা পোটেনশিয়াল দিই, পোটেনশিয়াল ডিফারেন্স সাপোজ আমি ধরলাম এতে V পোটেনশিয়াল ডিফারেন্স দিলাম, তাহলে এর মধ্যে I কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, টোটাল লেন্থটা আমি ধরলাম L, আর এর মধ্যে যে কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে I, এবং এই কন্ডাক্টরটা কারেন্ট ডেন্সিটি আমরা ধরলাম J। যেহেতু আমি এখানে ধরে নিলাম, কনসিডার করলাম যে ক্ষেত্রে কারেন্ট ডেন্সিটিটা প্রত্যেকটা এভরি পয়েন্টে ইকুয়াল, কন্ডাক্টরের মধ্যে যে কোনো পয়েন্টে কারেন্ট ডেন্সিটি সেম। তো কারেন্ট যেদিকে ফ্লো করছে তো কারেন্ট ডেন্সিটি ভেক্টরটা সেদিকেই হবে, তাই না? কারেন্ট যদি এদিকে ফ্লো করে তো আমরা জানি কারেন্ট ডেন্সিটি ভেক্টরটা এদিকে হবে। এছাড়া যখন এখানে V পোটেনশিয়াল দিয়েছি, অর্থাৎ এই কন্ডাক্টরের দুই পয়েন্টে যখন আমরা V পোটেনশিয়াল দিয়েছি, তখন এর ভেতরে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাও কিন্তু এই দিকেই হবে, দেখে যে দিক বরাবরই হবে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা, কারণ আমরা জানি এটা পজিটিভ মানে এটা প্লাস, এটা মাইনাস, ফলে ভেতরে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে কন্ডাক্টরটার মধ্যে তার ডিরেকশনটা এই দিক থেকে এ থেকে। অর্থাৎ এক্ষেত্রে আমি বলি, তাহলে এক্ষেত্রে আমরা যে জিনিসটা এক্সপ্লেনেশন করবো, তাহলে আমরা যেটা ভেক্টরিক্যাল ফর্মে আমরা ট্রান্সফার করবো ওহমস লটাকে। আচ্ছা, দেখো এক্ষেত্রে কীভাবে করছি। তাহলে এক্ষেত্রে আমি ফার্স্টে বলতে পারি যে যেহেতু এটার পোটেনশিয়াল ডিফারেন্স V, আর এক্ষেত্রে ফলে ইলেকট্রিক এর ফিল্ড হচ্ছে E, সেক্ষেত্রে আমি লিখতে পারি V = E × L। এটা অলরেডি আমরা আমি আগেও গেছিলাম, এটা তোমরা ইলেকট্রোস্ট্যাটিকে শিখে এসছো। যদি কোনো কন্ডাক্টর দুই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স V হয়, ইলেকট্রিক ফিল্ড যদি E হয়, লেন্থ যদি L হয়, তাহলে V = হয় E × L। আচ্ছা, নেক্সট দেখো আবার আমরা কী লিখতে পারি, এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। 2 নম্বর আমরা কী লিখতে পারি, আমরা জানি যে একটু আগেই শিখে এসছি, আমি এক্সপ্লেনেশন করেছি কারেন্ট ডেন্সিটির জায়গায় I = ভেক্টরিক্যালি আমি লিখব J.A, অর্থাৎ JA cos θ। আচ্ছা, দেখো এক্ষেত্রে J আর এই ক্রস সেকশনাল এরিয়া A, এই এরিয়া ভেক্টরটা ক্রস সেকশনাল এই দিক বরাবরই হবে সেম ডিরেকশন। সো এরিয়া J এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, তাই ক্ষেত্রে আমরা লিখতে পারি JA cos 0, দ্যাটস মিন J × A। অর্থাৎ এক্ষেত্রে I = আমি যেটা পেলাম J × A। এছাড়া আমরা আরেকটা রিলেশন আমি 2 নম্বর ইকুয়েশন লিখলাম। আর 3 নম্বর ইকুয়েশন আমরা কী পেয়েছি, আমরা জানি R = লিখব ρ × জানি L/A। আগে এক্সপ্লেনেশন করেছি
আচ্ছা, এক্ষেত্রে রো যার রেসিপ্রোকালকে আমরা বলি সিগমা, তাহলে আমি রো এর জায়গায় লিখতে পারি 1/σ L/a, এটা আমরা লিখলাম 3 নম্বর ইকুয়েশন। তাহলে আমার যেটা আমার এমনি যেটা ওহমস যেটা আমার ফর্মুলা ছিল ওহমস ল ভি ইজ ইকাল টু আই ইন্টু আর। যদি আমরা প্রত্যেকটা পুট করে দিই, ভি এর ভ্যালু পুট করি, আই এর ভ্যালু পুট করি, আর এক্ষেত্রে আর এর ভ্যালু যদি এখানে পুট করে দিই, তাহলে আমরা কী পাবো? আমি ভি এর ভ্যালু পুট করছি, ভি ইজ ইকাল টু আমরা কি জানি ই ইন্টু এল, আই ইজ ইকাল টু জে ইন্টু এ, আর ইজ ইকাল টু 1/σ ইন্টু L/a। দেখো এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ এল ক্যান্সেল, অর্থাৎ বেসিক্যালি যেটা টার্মটা আমরা রিমেনিং টার্ম যেটা রয়েছে ই ইকুয়ালস টু J/σ, তো জে ইজ ইকাল টু সিগমা ইন্টু ই। এবার দেখো যদি আমরা ভেক্টরিক্যাল ফর্ম এটাকে লিখি, তো যেহেতু ভেক্টর, এটাও যদি ভেক্টর কোয়ান্টিটি, সো আমি এখানে একটা ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, উভয় দিকে একটা ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। তো ইউনিট ভেক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা জে ইন্টু এন ক্যাপ যেখানে সিগমা ই ইন্টু এন ক্যাপ। তো দেখো এখানে জে ইন্টু এন ক্যাপ, এখানে জে এবং ই সেম ডিরেকশন, সো আমরা ভেক্টরিক্যালি লিখতে পারি জে ভেক্টর ইকুয়ালস টু সিগমা ইন্টু ই ভেক্টর। দিস ইজ দ্য ভেক্টরস ফর্ম অফ দ্য ওহমস ল। আজকে এই পর্যন্তই, বাই।